ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলছেন শিক্ষামন্ত্রী। দেশের মানুষ প্রতিটি হত্যার বিচার চায় বলছেন জিএম কাদের। গ্রেপ্তার বেশি দেখানোর জন্য নিরপরাধ কাউকে যেন ধরা না হয় বলছেন ওবায়দুল কাদের। জানাবো, দাবা খেলায় রাজা বাঁচাতে অনেক সময় হাতি ঘোড়া বিসর্জন দিতে হয়। এবং সর্বশেষ জানাবো, ছেলেকে আটক করলো পুলিশ, আতঙ্কে বাবার মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলছেন শিক্ষামন্ত্রী। ধাপে ধাপে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, আমরা আগেও বলেছি, যারা নিরপরাধ শিক্ষার্থী এবং যারা শান্তিপূর্ণভাবে এ আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কেউই যাতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানির শিকার বা আইনি জটিলতায় না পড়ে এই ঘোষণা দিয়েছি। যেসব শিক্ষার্থী বা তাদের অভিভাবক যদি মনে করে তারা নিরপরাধ, তারা অবশ্যই সেটা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি তাদের সব ধরনের সহযোগিতা দেব। তিনি বলেন, আমাদের আজকে সবাই আইজিপিও বলেছেন যেসব শিক্ষার্থীর বিষয়ে অভিযোগ থাকবে সেসব বিষয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন। তারা নিরপরাধ থেকে থাকেন, তবে আমরা অভিভাবকদের বারবার বলছি, যেখানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে সেখানে নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে তার সঠিক তথ্য দেবেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা বারবার বলছি জননিরাপত্তা সর্বাগ্রে। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। প্রাথমিক শিক্ষার জন্য আমাদের যে বিদ্যালয়গুলো আছে এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে আমরা প্রতিদিন নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করছি, এগুলো বিবেচনায় নিয়ে আমরা যথাসময়ে জানিয়ে দেব। অনলাইনে ক্লাসের শুরুর বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেহেতু আমরা এই বিষয়টি বিবেচনায় নিব। আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছি। বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে, সেটা আমরা যথাসময়ে জানিয়ে দেব। এইচএসসি পরীক্ষা কখন হবে সেটাও আমরা যথাসময়ে জানিয়ে দেব। দেশের মানুষ প্রতিটি হত্যার বিচার চায় বলছেন জিএম কাদের। পূর্ণাঙ্গ ইন্টারনেট পরিষেবা ক্ষতিগ্রস্ত স্টেশন বন্ধ রেখে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ে টোল ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করা হলেও জনগণের জন্য চালুর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি নিহতের ঘটনা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার শুরুর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের মানুষ প্রতিটি হত্যার বিচার চায়। বিবৃতিতে তিনি বলেন, ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু না হওয়া সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না। এতে তথ্য আদান প্রদান বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে। আবার দেশের ভয়াবহ পরিস্থিতিতে প্রবাসীরা স্বজনদের খোঁজ নিতে পারছে না। এতে ক্ষুব্ধ হয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়না পাঠানোর হুমকি দিচ্ছে, যা দেশের জন্য খুবই ভয়াবহ। অপরদিকে উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনার্থী ছাত্ররা যোগাযোগ করতে পারছে না বিদেশের সাথে। ইন্টারনেট পুরোপুরি চালু না হলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, সাম্প্রতিক আন্দোলনে মেট্রো রেলের 2-1টি স্টেশন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে 2-1টি টোল প্লাজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। মেট্রো রেলের ইঞ্জিন বগি সহ লাইনের কোনো ক্ষতি হয়নি বলেই জানি। সে কারণে ক্ষতিগ্রস্ত স্টেশন সমূহ বন্ধ রেখে মেট্রো রেল অবিলম্বে চালু করা সম্ভব বলে মনে করছি। একইভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর কোনো ধরনের ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। প্রয়োজনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের ব্যবস্থা করে যান চলাচল পুনরায় শুরু করা যেতে পারে। আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাতে মানুষের গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রেখে মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়। এগুলো সাধারণ মানুষের অর্থে সাধারণ মানুষের সেবার জন্য নির্মাণ করা হয়েছে। জনগণ এখন মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং কষ্ট পাচ্ছে। এই সেবাগুলো চালু রাখাও সরকারের দায়িত্ব। যথা দ্রুত সম্ভব এগুলো পুনরায় চালু করার দাবি জানাই। বিবৃতিতে জিএম কাদের আরো বলেন, দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে শত শত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক পালন করছে। দেশের মানুষ এ ধরনের রাষ্ট্রের শোক দেখতে চায় না। দেশের মানুষ চায় প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং সে অনুযায়ী বিচার। আমরা প্রতিটি হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে ভবিষ্যতের জন্য এমনভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা না হয় সেজন্য সরকারকে সতর্ক করেছেন বিরোধী দলীয় নেতা। গ্রেপ্তার বেশি দেখানোর জন্য নিরপরাধ কাউকে যেন ধরা না হয় বলছেন ওবায়দুল কাদের।
গণগ্রেপ্তারের নামে কোনো নিরপরাধ কাউকে যেন অপরাধী সাব্যস্ত কিংবা গ্রেপ্তার না করা হয় সে বিষয়ে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থায় হয়রানি করা যাবে না। গ্রেপ্তারের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যাতে নিরপরাধ কাউকে ধরে না ফেলেন, এটা যাতে না হয় সে বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সরকার অসহায় শিক্ষার্থীদের আটক ও নির্যাতন করছে। বিএনপি মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে নির্লজ্জ মিথ্যাচার বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থায় হয়রানি করা যাবে না। গ্রেপ্তারের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যাতে নিরপরাধ কাউকে ধরে না ফেলেন, এটা যাতে না হয় সে বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সরকার অসহায় শিক্ষার্থীদের আটক ও নির্যাতন করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে নির্লজ্জ মিথ্যাচার বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। আমাদের জানা মতে কোনো অপরাধ ব্যক্তিকে আটক করা হচ্ছে না। নিরীহ ও সাধারণ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় সেটা প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তিনি বলেন, মির্জা ফখরুলের কাছে সবাই নিরপরাধ, সবাই অসহায়। তাহলে প্রশ্ন, এই ধ্বংসযজ্ঞ চালালো কারা? কারা অগ্নিসংযোগ করলো? রাষ্ট্রের সম্পদ ভস্মীভূত করলো? বাংলাদেশের নারকীয় ধ্বংসযজ্ঞ কারা চালিয়েছে? আজ কথায় কথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়। এই ঘটনা প্রবাহে আমরা আক্রমণকারী ছিলাম না। এখন অপবাদ দেওয়া হচ্ছে আমাদের হাতে অস্ত্র ছিল না। আজ অনেকেই বলে আওয়ামী লীগের লোকজন কম ছিল, অনুপস্থিত ছিল। আমি বলতে চাই, দলীয় লোকজনকে অস্ত্র দিয়ে সজ্জিত হয়ে কোথাও অবস্থান নিতে বলা হয়নি। আমরা তো আক্রান্ত হয়েছি, নিরস্ত্ররা সশস্ত্রদের দ্বারা আক্রান্ত হয়েছি। সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারের স্থাপনার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাহলে কারা এই নারকীয় বর্বরতার আশ্রয় নিয়েছে? তাদের সঙ্গে আপনি জাতীয় ঐক্য করছেন। যারা কারাগারের অস্ত্র লুট করেছে তারা কি আপনার বন্ধু ও দোসর? মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সব তথ্য আমাদের কাছে আছে। কোথা থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কোথায় কোথায় বৈঠক করেছে, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে সেটা আমরা জানি। সব ষড়যন্ত্র এখন জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট। মিথ্যার বেশাতি করে আবল তাবল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নেই। দাবা খেলায় রাজা বাঁচাতে অনেক সময় হাতি ঘোড়া বিসর্জন দিতে হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল এর সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম পদক্ষেপ নেবে, সেটা মিথ্যাচার হোক, গুজব হোক, সহিংসতা হোক, হত্যা কু ইত্যাদি যাই হোক, কিন্তু আমি সেটাকে মোকাবেলা করতে হবে যাতে আমি আক্রমণ থেকে বাঁচি। একই সঙ্গে যখন একটি সংকট তৈরি হয় সেখানে নিজের দিকে তাকিয়ে দেখতে হবে যে নিজেদের ভেতর কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কোনো গাফিলতি বা ব্যর্থতা আছে কিনা, অথবা বাড়তি কোনো অপ্রয়োজনীয় কাজ হয়েছে কিনা। হাসানুল হক ইনু বলেন, আমার মনে হয় আমি শত্রুকে বেশি সুযোগ দিয়েছি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে পরিস্থিতি যতটুকু হওয়ার কথা তার চেয়ে বেশি জটিল হয়েছে আমাদের নিজেদের কারণে। সেটাও আয়নায় নিজের চেহারা দেখতে হবে। সেখানে যদি গাফিলতি, ত্রুটি বিচ্যুতি, অপ্রয়োজনীয় বা বাড়তি কোনো কর্মকাণ্ড হয়ে থাকে অথবা কোনো ব্যক্তি বা চক্র কাজ করে থাকে, সেটাকে চিহ্নিত করে সেটাকে ছেঁটে ফেলা দরকার। এটাকে আমি বলবো অভ্যন্তরীণ সংস্কার। সেই হিসেবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি গত 15 থেকে 20 দিনে তৈরি হয়েছে, সেখানে আমি মনে করি মন্ত্রী পরিষদ থেকে উপজেলা পর্যন্ত প্রশাসন, রাজনৈতিক দল এবং সরকার সবকিছুর একটা বিশ্লেষণ করা দরকার। তিনি বলেন, কোন যুদ্ধক্ষেত্রে একজন জেনারেলের যদি ত্রুটি পাওয়া যায় সেক্ষেত্রে জেনারেলকে পরিবর্তন করে ফেলা হয়। পরিবর্তন করলে বদনাম হয় না, বরং সেখানে অযোগ্য লোককে বাদ দিয়ে যোগ্য লোককে বসানো হয়। আমাদের সমস্যা হলো পরিবর্তনের পরামর্শ দিলে দোষ পড়ে পরামর্শের উপর। আমি 200 জন লোককে নিয়োগ দিয়েছি, কিন্তু মাঠে গিয়ে কেউ কেউ ফেল করলো। আর যদি কেউ ফেল করে তাকে বদলাতে হবে, তাকে টিকিয়ে রাখা দরকার নেই। না বদলালে বরং আমার ক্ষতি হবে। জাসদ সভাপতি বলেন, কোটা সংস্কার আন্দোলন সামাল দেওয়ার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত দরকার ছিল এবং এটা রাজনৈতিক বিষয়, কিন্তু আমলা দিয়ে আমি কেন করব? আমি রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করব, কিন্তু সেখানে কালক্ষেপণ হলো। আমার যখন কোনো বিরোধী নাই, আমি যখন সংস্কার করতে যাচ্ছি তখন সেটা 3 দিনের মধ্যে নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। বরং কালক্ষেপণের ঘটনা, রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক প্রতিনিধি নিয়ে নিষ্পত্তি না করার ঘটনা। মন্ত্রী পরিষদের অতিকথন, আক্রমণাত্মক ভঙ্গি, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা সবকিছু জনগণকে বিক্ষুব্ধ করেছে। এমনকি পুলিশের আইজিবির বক্তব্য সঠিক ছিল না। তিনি এভাবে রাজনৈতিক কথাবার্তা বলবে কেন? সবকিছু মিলিয়ে বহু জায়গায় বহু রকম ব্যর্থতা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলা করার জন্য গুলিবর্ষণের প্রয়োজন আদৌ ছিল কিনা এমন প্রশ্ন রেখে হাসানুল হক ইনু বলেন, রংপুরে আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছে সেটা পুলিশের জন্য একটি বিশাল কালো দাগ হয়ে থাকবে। ভিডিওতে দেখা যাচ্ছে আবু সাইদ হাত তুলে লাফাচ্ছে আর তাকে গুলি করেই যাচ্ছে।
সেটা রাবার বুলেট দিয়েই করি আর পাথর দিয়েই করি না কেন, এখানে কোনো অজুহাত দিয়ে লাভ নেই। সে শিবির না অন্য কিছু সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো খালি হাতে একটা ছেলে একলা একলা লাফাচ্ছে আর পুলিশ তাকে গুলি করছে। আত্মরক্ষার জন্য তাকে তো যেতে দিতে হবে। দাবা খেলাতে রাজাকে রক্ষা করতে প্রয়োজনে হাতি ঘোড়া বিসর্জন দিতে হয়। রাজা মানে আমার মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র শেখ হাসিনা এবং সংবিধান। এই রাজাকে রক্ষা করতে, এই আক্রমণ থেকে বাঁচাতে বা নিজের ঘর সামলাতে রাজাকে রক্ষায় আমি হাতি ঘোড়াকে বিসর্জন দিতে রাজি আছি। ছেলেকে আটক করল পুলিশ, আতঙ্কে বাবার মৃত্যু। লক্ষ্মীপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সাইদ মোহাম্মদ আলী নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তাকে পুলিশ নিয়ে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে তার বাবা শামসুল আলম মামুন মারা গেছেন। পরে আলীকে নাশকতা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বাবা জানাজায় অংশ নিতে আদালত তাকে বিকেল 5টা পর্যন্ত জামিন দেন। নিহত মামুন লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকার কালু হাজি সড়কের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী ছিলেন। গ্রেপ্তার সাইদ মোহাম্মদ আলী চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে সাইদ মোহাম্মদ আলী অংশ নিয়েছিলেন। রাতে আলীকে আটক করতে পুলিশ তার বাসায় অভিযান চালায়। ঘটনার সময় আলী ঘুমিয়েছিলেন। পরে তাকে পুলিশ আটক করে নিয়ে যান। এ সময় ছেলেকে নিতে তার বাবা মামুন বাধা দেয়। ছেলের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা তাও বলেনি পুলিশ। ছেলেকে নিয়ে যাওয়ার সময় অচেতন হয়ে পড়ে মামুন মারা যায়। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, পুলিশের দায়ের করা নাশকতা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাইদ মোহাম্মদ আলীকে আদালতে পাঠানো হয়। এতে আদালতে তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান বিষয়টি আমলে নেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।